প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ট্রিবিউনের এই অনুষ্ঠানে। অন্তর্বর্তীকালীন সরকার এদেশে দায়িত্ব নিয়েছে আজকে প্রায় 4 সপ্তাহ। এর মধ্যে একটা বড় প্রত্যাশা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর সাধারণ মানুষের আছে। স্বৈরাচারী হাসিনা সরকারের বিদায়ের পর তারা কিভাবে দেশ চালাবে অথবা কিভাবে একটা সংস্কার করবে, যে সংস্কারের মাধ্যমে দেশে এমন একটা ব্যবস্থা কায়েম হবে যে ব্যবস্থার কারণে আর চাইলেও কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না, এমন একটা প্রত্যাশা কিন্তু জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশা করছে। কিন্তু তারা আসলে কোন পথে অগ্রসর হচ্ছে? এই 25 দিনে তাদের যে পথ চলা, তাদের যে কর্মকাণ্ড, তাদের যে কথাবার্তা, তাতে কি আমরা এমনটি মনে করতে পারছি যে তারা ঠিক পথেই অগ্রসর হচ্ছেন? এই প্রশ্নটা কিন্তু আমি মনে করি 25 দিন একেবারে কম সময় নয়। আমরা বলছি না যে 25 দিনে আপনার কাজটা শেষ করে দেন, কিন্তু আমরা বলছি আপনারা কি ঠিক পথে আছেন? এটুকু জানার অধিকার অথবা এটুকু জানার কৌতূহল আমি মনে করি সাধারণ মানুষের আছে। সেই বিষয়টা নিয়ে কথা বলার জন্য যে আসলে তারা কোন পথে আছেন, পথটা ঠিক আছে কিনা, সেটা জানার জন্য আজ আমাদের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন খুবই সচেতন মানুষ হিসেবে আমাদের কাছে পরিচিত এবং রাজনীতিবিদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক। জনাব সাইফুল হক, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি শুনতে পাচ্ছি আপনাকে। আমরা এই প্রশ্নটায় কোনো ভূমিকা রেখে আমি সরাসরি এই প্রশ্নটি আপনার কাছে করতে চাচ্ছি যে আমরা তো অনেক প্রত্যাশা নিয়ে এই সরকারটাকে আমরা ক্ষমতায় বসিয়েছি, ওনারা বসেননি, আমরা বসিয়েছি। আমরা এভাবে ভাবি, এভাবে ভাবতে আমরা ভালোবাসি। প্রশ্ন হচ্ছে তাদের প্রতি আমাদের যে প্রত্যাশা, যে অর্জনের কথা আমরা ভাবছি, আপনার কি মনে হয় এই কয়দিনে তারা কি সেই পথে হাঁটছেন নাকি তারা পথটাই খুঁজে পাচ্ছেন না? কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আপনাকে ধন্যবাদ। আপনার এই অনুষ্ঠানের দর্শক শ্রোতা যারা দেখছেন, আমি তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। আমি আমাদের এই ছাত্র গণজাগরণ গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আর আপনি আমাকে সরাসরি যে প্রশ্ন করলেন, এটা তো সত্য যে এই অন্তর্বর্তী সরকার, তাদের উপরে তো অনেক একটা প্রত্যাশার চাপ আছে। সেই প্রত্যাশার চাপ হচ্ছে প্রথমত যেই আমরা একটা ফ্যাসিবাদী দুঃশাসনকে একটা নজিরবিহীন একটা গণহত্যা সহিংসতার কে মোকাবেলা করে যে ছাত্র জনগণ দেশবাসী বিজয়ী হয়েছে, তাহলে তাদের প্রত্যাশার যে চাপ, প্রত্যাশার যে পাহাড়, সেই পাহাড়টা ঘাড়ে নিয়েই অন্তর্বর্তী সরকার তারা দায়িত্ব গ্রহণ করেছেন। সেদিক থেকে আমি মনে করি যে এই প্রত্যাশার ব্যাপারে, প্রত্যাশার তো মানুষের প্রত্যাশার কোনো শেষ নেই, কিন্তু সরকার হচ্ছে অন্তর্বর্তী। অন্তর্বর্তী সরকার অর্থ হচ্ছে এটা কোনো স্থায়ী কোনো সরকার নয়। তার মানে হচ্ছে যে আপনি যথাসম্ভব একটা যৌক্তিক সময়ের মধ্যে দেশবাসীর কাছে গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন করে জনগণ তার প্রতিনিধি নির্বাচন করবেন। অন্তর্বর্তী সরকার সেই সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করবেন। তাহলে অন্তর্বর্তী সরকারের কাজগুলো অন্তর্বর্তীকালীন। আমার কাছে কাজগুলো যদি বলি, তাহলে প্রধানত 16 বছরের যে আবর্জনা যেটা জমা হয়েছে, আবর্জনাটাকে খানিকটা পরিষ্কার করবার উদ্যোগ নেওয়া, ঘরটাকে খানিকটা বাসযোগ্য করা, এবং এর মধ্যে এখনো পুরোপুরি 1 মাস, এখনো তারা শপথ নিয়েছেন 8 তারিখে,
এখনো পর্যন্ত পুরোপুরি 1 মাস এখনো পার হয়নি। আমি মনে করি সেই জায়গাগুলো থেকে তারা ইতিমধ্যেই জনগণের প্রত্যাশা অনুযায়ী বেশ কিছু ঘোষণা দেওয়া হয়েছে, বেশ কিছু উদ্যোগ আমরা লক্ষ্য করেছি। কিন্তু সবচেয়ে আহ এটা গেল একটা দিক, কিন্তু আবার বেশ কিছু প্রশ্ন, বেশ কিছু বিভ্রান্তি এটা আবার জন্ম দিয়েছে। প্রথমত উদ্যোগের জায়গাগুলো যদি খুব বড় দাগের বলি, তারা মানুষের প্রত্যাশা অনুসারে বিভিন্ন ক্ষেত্রে যেমন গণহত্যার সঙ্গে যারা যুক্ত, গত 16 বছরে নানা সহিংসতা অপরাধের সঙ্গে যারা যুক্ত, তাদের বিচারের আওতায় আনবেন, এরকম সেই ঘোষণা ইতিমধ্যে দেওয়া হয়েছে। তারপরে ধরুন জনজীবনের অর্থনীতির চাকাটাকে সচল করা হবে, এ ব্যাপারে কিছু কিছু উদ্যোগ আছে। আমরা যাদেরকে অন্যায়ভাবে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল মিথ্যা হয়রানিমূলক মামলা, সেগুলো প্রত্যাহার করার পরে হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মী সহ অনেকে ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন। তো এই ধরনের কিছু কিছু উদ্যোগ আমরা কিন্তু লক্ষ্য করেছি। যদি আবার তাকিয়ে দেখি, জনজীবনের এখনো নিরাপত্তাটা কিন্তু বিধান হয়নি। পুলিশ এখনো দেশব্যাপী, পুলিশ এখনো কার্যকরীভাবে, পুলিশ এখনো কিন্তু মানুষের নিরাপত্তা বিধান, এই কাজটা পুলিশ এখনো পর্যন্ত তারা কিন্তু শুরুই করতে পারেনি। কোনো তদন্ত করা, কোনো মামলা হলে তদন্তে যাওয়া, আসামিদেরকে গ্রেপ্তার করা, মানুষের তো সাধারণভাবে ভরসার জায়গাটা কাছাকাছি হলো পুলিশ স্টেশন। দেশব্যাপী এখনো এই জায়গাটা কিন্তু এখনো তৈরি করাটা যায়নি। আচ্ছা, আমি একটু থামাই, আমি খুব স্পেসিফিক পয়েন্টে আসি। এটা হলো, আপনি তো একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন, আপনাদের দলেরও তো কিছু প্রত্যাশা কিন্তু এই সরকারের প্রতি ছিল। তো আপনাদের যে প্রত্যাশাগুলো, সেগুলো আসলে কি ছিল? ভোটার আগে প্রধান 2-3টা প্রত্যাশার কথা বলেন। আপনারা এই সরকারের কাছে কি চেয়েছিলেন, সেটার আমি প্রথম আমার প্রত্যাশার যে জায়গাটা যদি বলি, আমাদের নিজের বা আমাদের দলের দিক থেকে মানুষের মধ্যে প্রথমত একটা ভরসার জায়গাটা জাগিয়ে তোলা। ভরসা বলতে কি? ভরসা বলতে যে তারা তাদের সুনির্দিষ্ট তারা কি কি কাজ তারা করবেন অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে, এই কাজগুলো এখনো পর্যন্ত তারা সুনির্দিষ্ট করেননি। একদিকে আমি বললাম আইন শৃঙ্খলা কথা বললাম, অর্থনীতির ক্ষেত্রে বললাম, জনজীবনের স্বস্তির অর্থে বললাম, ইতিমধ্যেই দখল জবরদখলের যে সংস্কৃতি চলছে সেটাকে বাইরে বেরিয়ে আসা, এরকম যদি আমি অনেকগুলো ক্ষেত্রের জায়গাটা যদি বলি, এগুলো কিন্তু এখনো পর্যন্ত খুব আশাবাদী হবার মতন, আমি স্বস্তির মতন স্বস্তি আমি পাবো এরকম কোনো দৃশ্যমান, এরকম কোনো বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ আমি এখনো পর্যন্ত কিন্তু দেখছি না। এখনো পর্যন্ত আমি অনেক সময় বলি যে অনেকটা সমান কাঁচের মধ্যে যদি পারদ রেখে দেন, পারদটা কোন দিকে যাবে যেমন আপনি বলতে পারেন না। এখনো দোলাচল, এখনো সংশয়, পরিস্থিতি এখনো অনেকখানি হচ্ছে তরল। এবং আমি এই সরকারের যাদেরকে এই সরকারের অন্তর্বর্তী সরকারে যারা যুক্ত হয়েছেন, তাদের সততা নিষ্ঠা নিয়ে আমি কোনো বড় দাগের প্রশ্ন উত্থাপন করব না, কিন্তু তাদের চিন্তা, দূরদর্শিতা, তাদের তৎপরতা এবং তাদের যোগ্যতা নিয়ে ইতিমধ্যেই মানুষের বড় অংশের মধ্যে কিন্তু প্রশ্ন ইতিমধ্যেই উত্থাপিত হয়েছে। কারণ প্রায় 1 মাস হতে চললো, আমরা কিন্তু এই সরকার যে ধরুন, যদিও তিনি উল্লেখ করেছেন যে ছাত্রদের দ্বারা এই সরকার নিযুক্ত হয়েছেন, এই বক্তব্যের মধ্য দিয়ে এটা কোনো দায়িত্বশীল কোনো বক্তব্য হয়নি। কারণ সকল জনগণ, সকল বিরোধী দল এই সরকারকে আমরা এক কাট্টা সমর্থন আমরা দিয়েছিলাম। ছাত্র তরুণরা সামনে ছিল। এটা 36 দিনের এটা লড়াই না, এটা 16 বছর 36 দিনের আন্দোলন। এটা হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ আসামি, গুম খুন, প্রাণহানি, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে জমিনটা তৈরি করেছিল রাজনৈতিক দল, জনগণ। একটা মরিয়া লড়াইয়ের দরকার ছিল। ছাত্র তরুণরা, শ্রমজীবী সাধারণ মানুষকে নিয়ে এই কাজটা তারা সম্পন্ন করলেন।
এই জন্য তারা আমাদেরকে বীরের মর্যাদায় তাদেরকে আমরা অভিষিক্ত করেছি। কিন্তু প্রায় 1 মাস হতে চললো, এখনো কোনো রোড ম্যাপ তারা প্রকাশ করেননি। অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তী কাজ করবে, 1, 2, 3, 4 করে অন্তর্বর্তী কাজগুলো কি সেটা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি আমার কথা বলতে পারবো কি কাজ করা উচিত, কিন্তু সরকারের দিক থেকে এখনো তারা পরিষ্কার কোনো বক্তব্য তারা দেননি। বরঞ্চ বিভ্রান্তিটা কোথায় তৈরি হয়েছে, যখন বলা হচ্ছে যে তারা তারা কবে নাগাদ নির্বাচন দেবেন, কতদিন থাকবেন, এই প্রশ্ন উত্থাপন করলে তারা বিব্রত বোধ করছেন। তাদের যদি হিডেন কোনো এজেন্ডা না থাকে, তাদের যদি খুব ট্রান্সপারেন্ট থাকেন, স্বচ্ছ থাকেন, তারা যদি জানেন যে তারা কেন তারা এসছেন, কি তারা করতে চান, এই প্রশ্নে তারা বিব্রত বোধ করবেন কেন? আমি সাইফুল হক জিজ্ঞেস করতে পারি, আপনি মাসুদ কামাল জিজ্ঞেস করতে পারি, আপনি কতদিন থাকবেন, কি কি কাজ আপনি করবেন? নাগরিক হিসেবে এটা জিজ্ঞেস করাটাই যৌক্তিক প্রশ্ন, সঙ্গত বিষয়। এখানে তারা বিব্রত হচ্ছেন। তারা কৌশলগতভাবে উত্তর দিয়েছেন কি, এটা একটা রাজনৈতিক প্রশ্ন। তো এখন রাজনৈতিক প্রশ্নতে প্রধান স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলো, বা সেই রাজনৈতিক রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। কিন্তু রাজনৈতিক দলগুলোকে তারা বলছেন যে আপনারা গত 2 দিন আগে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা যে মত বিনিময় করলেন, এখানেও আমি একটা শুভঙ্করের ফাঁকি দেখছি। ফাঁকিটা আপনাকে পরিষ্কার করে উল্লেখ করি। প্রথম দিন বিএনপির একটা প্রতিনিধি দল আলোচনা করে করলেন, তাদেরকে কিভাবে আশ্বস্ত করলেন গণমাধ্যম সেটা আপনারা দেখেছেন। এরপরে অধিকাংশ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফা কোনো আলোচনা হয়নি। আমাদের সাথে যখন 12-13 তারিখে আলোচনা হয়েছে অগাস্টে, শুধুমাত্র 15ই আগস্টকে কেন্দ্র করে বলা হয়েছিল সেপ্টেম্বরের শুরুতেই ধারাবাহিকভাবে তারা আলোচনা আবার তারা করবেন। কিন্তু এবার পরশুদিন তারা যাদের সঙ্গে আলোচনা করলেন, তাদেরকে তারা প্রশ্ন করলেন যে আপনাদের সংস্কারের এজেন্ডা কি, আপনারা কি সংবিধানের পুনর্লিখন চান, আপনারা কি সংবিধানের আপনারা কি কি সংস্কার চান? এইভাবে প্রশ্নটা ছুড়ে দেওয়া, এগুলো এক ধরনের উস্কানি দেবার সামিল। তার মানে আপনি রাজনৈতিক, কারণ আপনার কথা ছিল যে আপনি সেপ্টেম্বরের শুরু থেকে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে আপনারা কথা বলবেন, আলোচনা করবেন, কিন্তু আপনি গুরুত্বপূর্ণ অধিকাংশ দলের সাথে কোনো আলোচনাই হয়নি। যাদেরকে ডাকলেন তাদের কাছ থেকে আপনারা লিখিত আপনারা পরামর্শটা আপনারা সেখানে চাইছেন। আমি যে কথাটা সাইদুল ভাই, আপনি একটু থামাই, আমি বলতে চাই যে যদি ওনারা আপনাদের কাছে জানতে চান, যারা গিয়েছিল, তাদের কাছে জানতে চান যে তাদের কি কি সংস্কার প্রস্তাব আছে, অথবা তাদের কি কি সাজেশন আছে, প্রত্যাশা আছে, তাহলে এতে সমস্যাটা কোথায়? এমনও তো হতে পারে এতে সমস্যা হচ্ছে বিএনপির কাছে তারা এই প্রশ্ন তারা করেননি, গণতন্ত্র মঞ্চের কাছে এই প্রশ্ন তারা করেননি, জামাত ইসলামী বা আরো অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের কাছে এই প্রশ্ন তারা করেননি। আমি ওই যে শুভঙ্করের ফাঁকি বললাম, এবং এখানে তারা এই গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সাথে এই প্রশ্ন আলোচনা এজেন্ডা তারা উত্থাপন করেননি। পরে বললেন দ্বিতীয় দফায় আবার আলোচনা হবে। সেই দ্বিতীয় দফা কবে কখন সেটা আমরা জানি না। আমার এটা নিয়ে খুব বেশি উদ্বেগ উৎকণ্ঠা নেই। আমার প্রশ্নটা হচ্ছে যেখানে যে আপনার যারা সরকারের পক্ষ থেকে যারা সেদিন গণমাধ্যমে যারা সেদিন কথা বললেন, সেটা নিয়ে আমার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করেছে। উদ্বেগ উৎকণ্ঠা কাজ করেছে কোন জায়গাতে, যে আপনারা সেখানে প্রকারান্তরে আপনাদের যে কাজগুলো আমরা পরিষ্কার করে বলেছি, আপনাদের যে অভিজ্ঞতা, দূরদর্শিতা ইতিমধ্যেই ব্যক্ত অব্যক্ত, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক ভাবে আমরা কথাগুলো পরিষ্কার করে বলেছি তাদের কাজগুলো কি কি হবে। কিন্তু এখনো তারা থলের বিড়াল এখনো তারা বের করেননি। এখনো তারা ঝেড়ে যে কথা বলা, ঝেড়ে কাশা, এখনো তারা সেটা কিন্তু বলছেন না। বরঞ্চ আপনি কি মনে করেন এমন হতে পারে যে তারা ঝেড়ে কাশবে কি, তারা হয়তো নিজেরাই নিশ্চিত না, নিজেরাই ক্লিয়ার না
যে সংস্কারের চেহারাটা কেমন হতে পারে, এমনও তো হতে পারে তারা নিজেরাই ক্লিয়ার না। আমার সেটা তাহলে না, ইতিমধ্যেই তাদের সঙ্গে কয়েক দফা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যেখানে কথা হয়েছে, তাদেরকে আমরা পূর্ণাঙ্গ কোনো আলোচনা হয়নি, সে আলোচনায় ওনারা এখনো সময় দেন নাই। ওনারা আলোচনা এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক স্টেক হোল্ডারদেরকে ওনারা এখনো পর্যন্ত এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ওনারা কিন্তু জানতে চান নাই। আর একটা বড় ধরনের সমন্বয়হীনতাও আমি দেখছি। ওনাদের মর্জি মতন ডাকছেন, মর্জি মতন ডাকছেন না। কোন ভিত্তিতে ডাকছেন, কোন মানদণ্ডে, কোন ক্রাইটেরিয়া নিয়ে ডাকছেন, এই ব্যাপারে তো একটা বোঝাপড়া থাকবে, একটা মানদণ্ড থাকবে, তাই না? একটা যৌক্তিক একটা বিষয় থাকবে। আমি এখনো পর্যন্ত বড় দাগের কিছু কিছু সমন্বয়হীনতার জায়গাটা দেখছি। আমার এটা নিয়ে যেখানে আমার উদ্বেগের জায়গাটা তাদের অন্তর্বর্তী কাজ। আমরা খুব পরিষ্কার করে বলেছি, আপনার ঘরটাকে বাসযোগ্য করবার জন্য 1, 2, 3, 4টা কাজ। 1, 2 নম্বরে একটা 16 বছরে যে দেশে বাস্তবে কোনো নির্বাচন হয়নি, যে দেশে নির্বাচন পদ্ধতি ভেঙে পড়েছে, তাদের প্রধান কাজের জায়গাটা হচ্ছে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাষ্ট্র, বিচার ব্যবস্থা, বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে এটাকে গণতান্ত্রিক সংস্কার করে, আলাপ আলোচনা করে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সেই রোড ম্যাপটা প্রকাশ করা। কিন্তু এই কথা ইতিমধ্যে বহুবার তারাও এটা জানেন। সে কথাটাও মানে যখন আমরা গেছি, মানে আলোচনার মধ্যেও এই কথাগুলো পরিষ্কার করে বেরিয়ে এসছে। আর আমি কিছুটা বরঞ্চ একমত হতে পারি, এখনো তারা কিছুটা দোলাচলের মধ্যে আছেন। যে ইতিমধ্যে যে প্রশ্নটা, তারা যে রোড ম্যাপটা বলছেন না, তারা যে পরিষ্কার কথা বলছেন না, তাদের কোনো হিডেন এজেন্ডা আছে কিনা, তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা আছেন কিনা। যেমন ধরুন, সংবিধানের যে সংস্কারের কথাগুলো তারা বলছেন, যে সমস্ত সংস্কারটা সম্পন্ন করে তারা নির্বাচন করবেন। আমি এই কথাটার একটু সময় নেব। সমস্ত অর্থটা কি? আপনি 6 মাসও করতে পারেন। আরেকটু সময় আপনাকে এই কথাটা আমি আপনাকে ডিটেইলি জানতে চাই। এখানে আমি আপনি দয়া করে প্রশ্নটাও একটু আনবেন, ওই প্রশ্নের উত্তরটা আনবেন, যে একটা নতুন বিতর্ক শুরু হয়েছে যে সংবিধানকে সংস্কার করা হবে, নাকি সংবিধানকে সংশোধন করা হবে, নাকি সংবিধান পুনর্লিখন করা হবে। পুনর্লিখন এবং সংশোধন এর মধ্যে বিরোধটা কোথায়? অথবা পুনর্লিখন কি এই কারণেই যাতে নাকি একটা লম্বা সময় নেওয়া যায়? এটা কি আপনার উত্তরটার মধ্যে এই প্রশ্ন? ধন্যবাদ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি উত্থাপন করেছেন। আমি প্রথম যেটা বলতে চাই, যে ওনারা প্রথম যেটা বলেছেন যে ওনারা সংস্কারের কাজগুলো সম্পন্ন করে তারপরে নির্বাচনের জায়গাটা দেবেন। তাহলে সংস্কারটাকে ডিফাইন করার প্রশ্ন আছে, সেটা অন্তর্বর্তী সরকারকে বলতে হবে কি কি সংস্কার তারা করতে চান। এ ব্যাপারে পরিষ্কার করে এখনো কোনো কথা তারা উচ্চারণ করেননি। তাহলে এটা একটা বড় বিভ্রান্তির জায়গা। 2 নম্বর হচ্ছে, অনেকগুলো সংস্কার 3 মাস 6 মাসের মধ্যেও করা সম্ভব। 3 মাস 6 মাসের, আবার অনেকগুলো সংস্কার এমনকি 6 বছর 7 বছর 8 বছর ধরেও 10 বছর ধরেও সেই সংস্কারটা আপনি কিন্তু করতে পারেন। সুতরাং এই জায়গাটা যদি পরিষ্কার করে না বলেন, তাহলে তারা তাদের ক্ষমতাটাকে দীর্ঘায়িত করতে চান কিনা, প্রলম্বিত করতে চান কিনা, যে কোনো সচেতন নাগরিক হিসেবে প্রশ্নটা উঠবে। আর আপনি আমাকে সরাসরি যে প্রশ্নটা বললেন, যখনই কথাটা আসছে সংবিধানকে পুনর্লিখন করা দরকার, এবং প্রধান উপদেষ্টা তিনি যে ছাত্র তরুণদের মধ্য থেকে তিনি যাকে পরামর্শক হিসেবে যাকে নিয়োগ দিয়েছেন, তিনি যে কথাগুলো উত্থাপন করলেন, এটার মাত্রাটা অনেক বড়। তিনি বললেন এখানে ইডিওলজিক্যাল প্রশ্ন আছে, এখানে বললেন এখানে রাজনৈতিক প্রশ্ন আছে, এখানে 71-এর বাস্তবতাকে এখানে আপনার 2024-এর সাথে সেটাকে সমন্বয় করবার প্রশ্ন আছে। তো আপনি পুনর্লিখন মানে কি? পুনর্লিখন মানে কার্যত একটা নতুন সংবিধানের প্রস্তাবনা। সংবিধানের তো 2টো অংশ, একটা হলো বিল অফ রাইটস এর অংশ, আর একটা রাষ্ট্র সরকার প্রশাসন কিভাবে চলবে তার দ্বিতীয়টা অংশটা। যখন আপনি পুনর্লিখন করবেন, আমি প্রথম যে কথাটা বলতে চাই, পুনর্লিখনের দায়িত্বটা আপনাদেরকে কে দিয়েছে? আপনাদেরকে
এখানকার 11-12 কোটি ভোটাররা কি আপনাদেরকে পুনর্লিখনের দায়িত্ব দিয়েছে? আপনাদেরকে সংবিধান সংশোধনের দায়িত্ব কি আপনাদেরকে দিয়েছে? এটা কি ছাত্র গণ অভ্যুত্থানে এটা কি 1 নম্বর, এটা কি কোনো এজেন্ডা ছিল? এটা কি রাজনৈতিক দলগুলো আপনাকে দিয়েছে? এটা কি ছাত্ররা কি বলেছে যে আমরা হাসনাত করে আমরা সংবিধান পুনর্লিখন করব? এটা কি কোনো নাগরিক সমাজ, শিক্ষক সমাজ, অভিভাবকরা কেউ কি এটা উল্লেখ করেছে? আপনারা একদিকে বলছেন এটা, আমি তার মানে হলো পুনর্লিখন এই কথা যখন, তার মানে আপনি এটা প্যান্ডোরাক্স বক্সকে কার্যত আপনি ওপেন করছেন। কিরকম? আমাদের মতন যে সমাজ, তার মানে কি পুনর্লিখন করতে গেলে, কথাটা খেয়াল করেন, যদি একটা ধরেন একটা ড্রাফট আপনি তৈরি করলেন, তাহলে সমস্ত রাজনৈতিক দলগুলোর তার মধ্যে একটা বোঝাপড়া থাকবে, সমঝোতা থাকবে, এই হচ্ছে পুনর্লিখিত সংবিধান। তাহলে তার জন্য আপনি আবার একটা আপনি সংবিধান সভার নির্বাচনে আপনি যাবেন। তার মানে সেটা সমস্ত রাজনৈতিক স্টেক হোল্ডারদেরকে প্রথমত ওই ড্রাফটটা গ্রহণ করতে হবে, তারপরে সংবিধান সভার মানুষ এটাকে ভোট দিয়ে সমর্থন করছে কিনা, তাহলে সেখানে তার মানে ভোটের আগে আপনি আরেকটা ভোট লাগবে। একটা সাধারণ সরকার গঠনের ভোটের আগে সংবিধান তৈরি করবার জন্য সংবিধান সভা বলেন বা নতুন সংবিধান প্রণয়নের জন্য আপনি নির্বাচন বলেন, সেটা আপনি আরেকটা নির্বাচন আপনাকে করতে হবে। এই এখতিয়ার, এই পরিসীমার জায়গাটা, এই দায় দায়িত্ব তো অন্তর্বর্তীকালীন সরকারকে দেশবাসী দেয়নি। কোন রাজনৈতিক দল দিয়েছে বলে আমার জানা নেই, কোন বিরোধী দল কোনো দিয়েছে বলে জানা নেই। যে আপনি যে প্রশ্ন উত্থাপন করলেন, এই প্রশ্নগুলো উত্থাপনের ভিতর দিয়ে কার্যত সরকারকে দীর্ঘায়িত করা, সরকারকে অত্যন্ত প্রলম্বিত করবার কোনো পায়তারা কিনা, এই ব্যাপারটা, অর্থাৎ মানে এই কাজটা তো আপনি ধরুন বাংলাদেশের আমাদের বিরোধী দলগুলো এখন আমরা সবাই এটাকে সরকারকে সমর্থন করছি, সমর্থনটা শর্তহীন না। এই বিরোধী দল যারা সরকারকে সমর্থন করছেন, যে আপনি অন্তর্বর্তীকালে 3-4টা বড় দাগের কাজ, ইতিমধ্যে আমি সেটা উল্লেখ করেছি, নির্বাচন কমিশন পুনর্গঠন করা, আইন প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকে নিয়ে আসা এবং বিচার বিভাগ, বড় দাগের 3টা কাজ যেটা বিশ্বাসযোগ্য নির্বাচনের সাথে সম্পর্কিত। তো সুতরাং আর আপনি সংবিধান সংশোধন এ পর্যন্ত আলোচনা, বিরোধী দলগুলো আমরা একটা সংস্কারের কথা বলে এসেছি, সংবিধানে কিছু গণতান্ত্রিক সংস্কারের কথাটাই এ পর্যন্ত আমাদের আলাপ আলোচনার ভেতরে আছে। সেটাও যদি করতে হয়, সেটা করবে কারা? জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই, যারা পপুলারলি ইলেক্টেড, যাদের পপুলার ম্যান্ডেট আছে, সমর্থন আছে, মানুষ যাদের উপরে আস্থা রাখছে। তো আপনারা ধরুন এই যে ধরুন ছাত্ররা, কয়েকশো ছাত্র মিলে সচিবালয়ে ঢুকে পড়লে এইচএসসি পরীক্ষার পুরো পরীক্ষাটাই বাতিল করে দিল। ছাত্র সংখ্যা 12-13 লক্ষ ছাত্র, তাহলে কয়েকশো ছাত্র কি 12-13 লক্ষ ছাত্রকে তারা কি রিপ্রেজেন্ট করে? আপনি এখন এখানে এই সরকার গঠন করে বললেন, আমি আর মাসুদ কামাল আমরা বললাম যে আমরা দুজন, ধরুন আমি একটা মানে খুবই হাইপোথেটিক্যালি বলছি, আমরা বললাম এখন সংবিধান এখন পুনর্লিখন হবে, সংবিধান, এই অথরিটি আপনাদেরকে দিয়েছে কে? আপনাদের অথরিটি খুবই সুনির্দিষ্ট, আপনারা শহীদদের, কারণ এই কথা মানে হচ্ছে যে প্রকারান্তরে আপনি কিন্তু যখন আপনি এই এজেন্ডাটা হাজির করবেন, ব্যতিক্রমহীনভাবে বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের বিরোধটা দেখা দেবে, এবং এই বিরোধটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত বিরোধ। যখন এই বিরোধ দেখা দেবে খোলা পানিতে, তখন অনেকেই তখন মাছ শিকার করতে চাইবেন। আমি আরেকটা কথা আপনার বলতে চাই, এখনো পর্যন্ত সরকার, যে সরকারের কোনো সময়সীমা নাই, যে সরকারের ক্ষমতার কোনো লিমিট নাই, যে সরকারের টেনিওরের কোনো সীমা নাই, যে সরকারের চৌহদ্দি সীমারেখা কি, লিমিটটা কি, এরকম একটা সরকার যখন থাকে, যে কোনো সময় সরকার পথ হারাতে পারে, যে কোনো সময় সরকার বিপদগ্রস্ত হতে পারে, যে কোনো সময় এই সরকার কিন্তু ওই যে বলে না, ওই যে বঙ্কিমের কপাল কুণ্ডলা বলছিল পথিককে, পথিক, যেটা আপনি শুরুতে উল্লেখ করেছিলেন, পথিক তুমি কি পথ হারাইয়াছ? এখন আমি দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যেগুলো তাদের এজেন্ডার মধ্যে নয়, সেই এজেন্ডাগুলোকে তারা যুক্ত করার মধ্য দিয়ে বাস্তবে তারা নতুন প্রশ্ন, নতুন বিতর্ক, সরকারকে প্রশ্নবিদ্ধ করে তোলার অনেকগুলো ক্ষেত্র ইতিমধ্যে তৈরি করে দেওয়া হয়েছে, যেগুলো অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। যেটা আমি এজেন্ডার যেখানে শেষ করতে চাই, সুতরাং আজকে
আমি মনে করি মানুষের বিরাট প্রত্যাশা, অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হবার কোনো সুযোগ নেই। এ কথাটা কেন বলছি, যে আপনাদের টেনিওরটা একেবারে সীমিত সময়ের জন্য, এটা কোনো দীর্ঘ সময়ের জন্য না। আপনারা কোনো বিপ্লবী সরকার না। যদি অনেকে বলতেন এটা বিপ্লবী সরকার হলে এই সংবিধানের অধীনে আপনারা শপথ গ্রহণ করতেন না। বিপ্লবী সরকার হলে এই রাষ্ট্রপতির অধীনে শপথ গ্রহণ করতেন না। বিপ্লবী সরকার হলে প্রথমত 16 বছরে যারা জালিয়াতি করে রাষ্ট্রীয় সম্পদ যারা আত্মসাৎ করেছে তাদের সমস্ত সম্পত্তির ডিগ্রি জারি করে প্রথমত এটাকে আপনারা বাজেয়াপ্ত করতেন। পুরো রাষ্ট্র কাঠামো থেকে শুরু করে 1, 2, 3টে ডিগ্রি জারি করে এটা বৈপ্লবিক পরিবর্তন করতেন। সুতরাং আপনি যা নন সেটাকে আপনি যদি অভিনয় করতে চান, সেই অভিনয়টা যথার্থ হবে না। এবং এটা করতে গেলে মানুষের আশাটা হতাশায় পরিণত হবে, স্বপ্নটা আবার দুঃস্বপ্নে পরিণত হবে। আপনি যেটুকু করতে চান আপনি কিন্তু পথ হারিয়ে ফেলবেন। আপনি অযথা বিতর্কের মধ্যে ঠেলে দেবেন, প্রশ্নবিদ্ধ করবেন এবং অযথা রাজনৈতিক দলগুলোর মুখোমুখি আপনারা কিন্তু অবস্থান গ্রহণ করবেন। আমি দেখতে চাইবো তারা প্রজ্ঞাবান ব্যক্তি, তারা অতীতের ইতিহাস তারা জানেন, 1/11-এর ইতিহাস তারা জানেন, সারা দুনিয়ার ইতিহাসও নিশ্চয়ই তাদের জানাটা আছে। আমি পরিষ্কার বলতে চাই, তারা কি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কোন কোন গুরুত্বপূর্ণ সংস্কারগুলো তারা এখন করতে পারেন, আমি মনে করি এই ব্যাপারে বোঝাপড়া করবার সময় আছে, সুযোগ আছে, অবকাশ আছে। এই সুযোগটা তাদেরকে আমরা দিতে চাই। আর কোনগুলো পরবর্তী নির্বাচিত সরকার করবেন, ইলেক্টেড পার্লামেন্ট করবে, এই বাদ বিচার রাখা দরকার। সমস্ত সংস্কারের এজেন্ডাটা তাদের ঘাড়ে নেওয়াটা অপ্রয়োজনীয়। সেটা নিতে গেলেই বহু ধরনের দ্বন্দ্ব, সংঘাত এবং সংকটটা কিন্তু আসবে আর কি। জি জি, আপনার কথার শেষ কথাটা আমি আসলে অন্য একটা প্রশ্ন করতে চেয়েছিলাম, তবু শেষ কথাটাও আমি একটু বলি। যে জিনিসটা আপনি বললেন যে সমস্ত দায়িত্ব যদি আপনারা নিতে চান, আপনি বললেন যে দ্বন্দ্ব, সংঘাত এবং বিতর্ক তৈরি হতে পারে। আমি তার সঙ্গে একটা জিনিস যুক্ত করতে চাই, সেটা হলো সব দায়িত্ব যদি আপনি নিতে চান, নিতে চাইতেই পারেন, কিন্তু সেই দায়িত্ব পালন করার মতো অ্যাবিলিটি আপনার আছে কিনা সেটা মনে হয় একবার দেখে নেওয়া দরকার। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গে আরো বড় আলোচনা যাবে না, আমি যেতে চাচ্ছি না। আমি আপনাকে যেটা শেষ প্রশ্ন করতে চাই যে হ্যাঁ, আমি মানলাম ওনারা একটা সংস্কার করবেন, তারপর তার মাধ্যমে একটা নির্বাচন অনুষ্ঠান করবেন, এরকম একটা দায়িত্ব নিয়ে ওনারা এসেছেন। কিন্তু এই দায়িত্বটা পালন করতে যতদিন সময় লাগবে ততদিন তো ওনারা রাষ্ট্র ক্ষমতায়ও থাকবেন এবং মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটানোর যে ব্যাপারগুলো আছে সেগুলো তো ওনারাই দেখবেন। বাজারে যদি জিনিসপত্রের দাম বেড়ে যায়, আমরা তো ওনার কাছেই যাব, ওনাকেই জিজ্ঞাসা করব। দেশে যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপের দিকে যায়, আমরা তো ওনাকেই প্রশ্নটা করব। এটাই তো প্রত্যাশিত। আপনার কি মনে হয় এই সরকার দায়িত্ব নেওয়ার পর গত 25 দিনে সাধারণ মানুষের একদম আম জনতার যে চাহিদাগুলো, যে চিন্তাগুলো, যে দ্রব্যমূল্য, তারপরে জীবনযাপন, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক নিরাপত্তা, আপনি কি মনে করেন এই জায়গাগুলোতে আগের তুলনায় খুব বেশি হেরফের আপনি কি টের পাচ্ছেন গত 25 দিনে? না, আমি প্রথম যেটা বলতে চাই যে ধরুন দ্রব্যমূল্যের ক্ষেত্রে আমি মনে করি শুরুর দিকে একটা ইতিবাচক প্রবণতা ছিল, যে ধরুন মধ্যস্বত্ব ভোগীরা অনেকেই পালিয়েছে, অনেকে আত্মগোপন করেছে, নানা জায়গাতে ঘাটে ঘাটে যে টাকা দেওয়া, চাঁদা দেওয়া, এগুলো যেহেতু কমে গিয়েছিল, ফলে দ্রব্যমূল্য স্বাভাবিকভাবেই দ্রব্যমূল্য খানিকটা তারপরে কমে গিয়েছিল। কিন্তু আবার যত দিন যাচ্ছে দ্রব্যমূল্যের জায়গাটা কিন্তু বাড়ছে, সেটা আপনি খেয়াল করেছেন। গুরুত্বপূর্ণ জনজীবনের নিরাপত্তা, স্বস্তির জায়গাটা কিন্তু বাড়ছে না। এখনো পর্যন্ত যেটা বললাম, অধিকাংশ থানা এখনো পর্যন্ত অর্ধেক জনশক্তি নিয়ে তো পুলিশ ফোর্সের এখনো থানা কোনো কাজের জায়গাটা আসতে পারেনি। থানায় কোনো তদন্ত করছে না। যে সমস্ত অপরাধ ধরুন গত প্রায় 1 মাসে সংগঠিত হয়েছে, অপরাধ তো অপরাধকে তো গণঅভ্যুত্থানের কথা বলে তো অপরাধকে তো আপনার ঢাকার সেখানে কোনো সুযোগ নেই। তাহলে অনেক নিরীহ মানুষ, সাধারণ মানুষ নানাভাবে ব্যক্তিগত সামাজিক ভোগান্তির হয়রানির শিকার হয়েছে। অনেক ঘটনা হয়েছে, দখলের পরিবর্তে পাল্টা দখল, জবরদখল, অসংখ্য ঘটনা।
থানাগুলো এখনো পর্যন্ত ফাংশনিং এর জায়গায় নাই। মানুষ কিন্তু এখনো পর্যন্ত নিরাপত্তাহীনতার ভিতরে কিন্তু আছে। এখনো পর্যন্ত যেটা বললাম, সামাজিক স্বস্তি বোধের জায়গাটা কিন্তু নাই। কিন্তু এগুলো হচ্ছে নেগেটিভ আসপেক্ট, কিন্তু একটা ইতিবাচক জায়গা আছে। মানুষ, আমি বলি খানিকটা বলতে পারেন, এই অভ্যুত্থানের পরে মানুষের দায়িত্ববোধের জায়গাটা বেড়েছে। এটা আমার বোধ, দায়িত্ববোধের জায়গাটা বেড়েছে, মানুষের চেতনার জায়গাটা বেড়েছে, দেশপ্রেমের একটা ব্রডলি তার একটা চৈতন্যের জায়গাটা বেড়েছে। কোনো ক্ষেত্রে খুব বেশি বাড়াবাড়ি না করা, অনেক কষ্টগুলো সয়ে নেওয়া। আমি পরশুদিন আসছিলাম মুন্সিগঞ্জ থেকে, কোনো ট্রাফিক নাই, 1.5-2 ঘন্টার পথ আমি ঢাকায় পৌঁছেছি 4.5 ঘন্টায়, কোনো ট্রাফিক নাই। দেখলাম যে এই 25 থেকে 30 বছর বয়সী 2-3 জায়গায় তারা দাঁড়িয়ে তারা ট্রাফিকের দায়িত্বটা তারা পালন করলেন। রাত 11:30টায় 4.5 ঘন্টা পরে আমরা ঢাকাতে আমরা আসতে পারলাম। তার মানে মানুষের মধ্যে এই সহনশীলতা, দেশপ্রেমের জায়গাটা বেড়েছে। সে অর্থে, অর্থাৎ মানুষও সরকারকে কিছুটা সময় দিতে চেয়েছে, কিন্তু অনন্তকাল, অনির্দিষ্টকাল কিন্তু এভাবে থাকবে না। যদি আপনি ইতিমধ্যেই আপনি অর্ডারে যদি আনতে না পারেন, সমস্ত ক্ষেত্রে মানুষের আশা যদি হতাশায় পর্যবেসিত হয়, এই হতাশা এক পর্যায়ে আবার কিন্তু নতুন করে বিক্ষোভেরও কিন্তু জন্ম দিতে পারে। সুতরাং এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার, আমি মনে করি তাদের সদিচ্ছার হয়তো ঘাটতি নাই, তাদের কার্যক্রম, তাদের তৎপরতা, বিশ্বাসযোগ্য পদক্ষেপ, কার্যকারী পদক্ষেপ, সেগুলো এখনো পর্যন্ত দৃশ্যমান না। শিল্পাঞ্চল কদিন ধরে উত্তাল অবস্থা চলছে। 30টা কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, মানে হাজার হাজার শ্রমিকরা এখন কিন্তু বেকার হওয়ার ঝুঁকির মধ্যে আছে। ওই জন্য আমি বলেছি পরিস্থিতি কিন্তু এখন অনেকখানি তরল। সেজন্য আমি মনে করি অনেক বেশি, খুবই, এখন আপনাকে একদিনে করতে হবে 7 দিনের কাজ, 1 সপ্তাহ আপনাকে 1 মাসের কাজ করতে হবে সেরকম। এবং আবার যে সরকারের প্রতি আমাদের সবার সমর্থন আছে, রাজনৈতিক দলগুলো, জনগণের সমর্থন আছে, এখন তারা যদি করতে না পারেন তাহলে কিন্তু তাদের উপরে মানুষের হতাশার জায়গাটা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু বাড়তে থাকবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব সাইফুল হক। আমাদের অনুষ্ঠান একদম সময় শেষ হয়ে গিয়েছে। আপনি অনেক কথা বললেন যেগুলো আমাদের জানার দরকার ছিল। অনেকের মনে এই ধরনের প্রশ্নগুলো আছে যেগুলি জবাব আমরা খুঁজছিলাম। আপনার কাছ থেকে একটা মতামত আমরা পেলাম। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক যে কথাগুলি বললেন। উনি বলার চেষ্টা করলেন যে জিনিসটা, যে এই সরকারকে মনে রাখতে হবে তারা কিন্তু কোনো বিপ্লবী সরকার নয়, এবং তাদের কোনো কর্মকাণ্ডের মাধ্যমেই তারা বিপ্লবী সরকার এমন কোনো প্রমাণ, নমুনা তারা দেখাতে পারেননি। অতএব তাদেরকে বিপ্লবী সরকার বলে যে একটা আত্মতৃপ্তি এবং সে ধরনের সম্বোধন করা, এটা ঠিক হবে না। এবং উনি এটাও বলার চেষ্টা করেছেন যে সংবিধান পুনর্লিখন এটা কি আসলে কি একটা কাজের কাজ, নাকি তাদেরকে দীর্ঘমেয়াদে এই সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে একটা পায়তারা চেষ্টা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং তৃতীয় যে কথাটা বললেন যে এখন পর্যন্ত কিন্তু সামাজিক নিরাপত্তা কিন্তু দ্রব্যমূল্যের ক্ষেত্রে তারা এমন কোনো ইতিবাচক জিনিস দেখাতে পারেনি যার উপর নির্ভর করে মানুষ ভাবতে পারে যে এই সরকারটাই দীর্ঘ সময় থাকা উচিত। এই বিষয়গুলো আমরাও কিন্তু ভাবছি। প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন আমাদের লিখে জানান, তার উপর ভিত্তি করে হয়তো আমরা আমাদের আগামী দিনে আলোচনা সাজাবো। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই।